ইসলামিসিটি ইন্ডেক্স বিশ্বের বর্তমানের দেশগুলো তাদের দৈনন্দিন জীবনের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে ইসলামিক রীতিনীতিগুলোকে কতটুকু ফলো করে বা ইসলামী রীতিনীতিগুলো কতটুকু মেনে চলে সেটার উপর ডিপেন্ড করে। আহ, ইসলামিস্টি ফাউন্ডেশন নামক একটি সংগঠন সারা বিশ্বের বিভিন্ন দেশের উপরে একটি জরিপ করে। উম, সেই জরিপটাকে বলা হয় ইসলামিসিটি ইন্ডেক্স। মূলত আহ, চারটি বিষয়ের উপর ভিত্তি করে ইসলামিসিটি ফাউন্ডেশন এই জরিপটা করে থাকে এবং চারটি বিষয়ের উপর ভিন্ন ভিন্ন পয়েন্টের উপর বেসড করে অ্যাভারেজে তারা একটা পয়েন্ট নির্ধারণ করে, যেটাকে ওভারঅল পয়েন্ট বলা হয়। ওভারঅল পয়েন্টের উপর ভিত্তি করে দেশগুলোকে সিরিয়ালি তারা ডিসেন্ট্রালাইজ করে দেখায় যে ইসলামিক রীতিনীতিকে কোন দেশ কতটুকু ফলো করে। বেসিক্যালি চারটি বিষয়ের উপর এই ইসলামিসিটি ইন্ডেক্স করে থাকে। সে চারটি বিষয়ের একটি হচ্ছে ইকোনমিক, অন্য দ্বিতীয়টি হচ্ছে লিগ্যাল অ্যান্ড গভর্নেন্স, তৃতীয়টি হচ্ছে হিউম্যান অ্যান্ড পলিটিক্যাল রাইটস, অ্যান্ড চতুর্থ নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। তাহলে আমরা বুঝি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ইসলামিক এবং নন ইসলামিক দেশগুলো ইসলামিক রীতিনীতিগুলোকে কতটুকু ফলো করে সেটার উপর বেসড করে, অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে লিগ্যাল অ্যান্ড গভর্নেন্স, আইন এবং সরকার পরিচালনা পদ্ধতি, হিউম্যান অ্যান্ড পলিটিক্যাল রাইটস মানবতা এবং রাজনৈতিক অধিকার, এটা এবং আন্তর্জাতিক সম্পর্ক রিলেশন, ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ একটা দেশ আরেকটা দেশের সাথে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে কি কি পদ্ধতি ফলো করে সেটা ইসলামিক কতটা, সেটার উপর বেসড করে এই জরিপটা হয়ে থাকে। সর্বশেষ 2022 সালে এটা তারা তাদের ওয়েবসাইটে এই জরিপটা পাবলিশ করেছিল। কন্টিনিউয়াসলি এর আগে প্রত্যেক বছরে করতো, তবে 22 সালের পরে এটা এখনও পাবলিশ করা হয়নি। যে কারণে এই বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, মজার বিষয় হচ্ছে যে এই জরিপ পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যতটা না ইসলামিক দেশগুলো এগিয়ে আছে তার চেয়ে বেশি এগিয়ে আছে নন ইসলামিক দেশগুলো, অর্থাৎ যেসব দেশের ইসলামিক রীতি কালচারগুলো বেশি ইসলামকে ফলো করা হয়, ইসলামিক রীতিনীতিগুলোকে ফলো করা হয়, সেই রীতিনীতিগুলোর দিক দিয়ে বিবেচনা করলে ইসলামিক রাষ্ট্রগুলো নন ইসলামিক রাষ্ট্রগুলোর চেয়ে অনেক পিছিয়ে আছে। আমরা আমি একটু জাস্ট 2001 সালের রিপোর্ট এবং 2021 সালের রিপোর্ট এবং 22 সালের রিপোর্ট, 21 সালে 149টি দেশের উপর তারা জরিপ করেছিল, 22 সালেও সে 149টি দেশের উপর জরিপ করেছিল। 49টা দেশের উপর আমি 21 সালের রিপোর্টটা একটু দেখি, যারা শুনছেন শুনলে আশ্চর্য হবেন যে সেখানে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, ইসলামিক রীতিনীতি ফলোয়িংয়ের ক্ষেত্রে বা অনুসরণের ক্ষেত্রে ইকোনমিক, লিগ্যাল অ্যান্ড গভর্নেন্স, হিউম্যান অ্যান্ড পলিটিক্যাল রাইটস, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, এইসব ক্ষেত্রে যে দেশটা 2021 সালে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে গিয়েছিল সেটা হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড, আমি কয়েকটি দেশের নাম একটু উল্লেখ করছি। দ্বিতীয়তে আছে হচ্ছে ডেনমার্ক, তৃতীয়তে আয়ারল্যান্ড, তারপরে আছে আইসল্যান্ড, সুইডেন আছে, সুইজারল্যান্ড আছে, নেদারল্যান্ড আছে 7 নম্বরে। তারপরে এভাবে নরওয়ে, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, এগুলো পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, জাপান, বেলজিয়াম, মাল্টা, এস্টোনিয়া, সার্বিয়া, এইভাবে অনেকগুলা দেশের নাম প্রথমে আছে। মজার ব্যাপার হলো, আমি রিপোর্টে যখন পড়ছিলাম তখন আমি আমার বিশ্বের মুসলিম দেশগুলোকে খুঁজছিলাম যে মুসলিম দেশগুলোর
অবস্থানটা কি। আপনার রিপোর্টটা অনলাইনে অনেকে দেখতে পারেন, তবে দেখলে দেখবেন যে এস্টোনিয়া, সলভিয়াম দেখে পর্তুগালের অবস্থা 22 নম্বর আছে, স্পেন আছে 23 নম্বরে, ফ্রান্স আছে 24 নম্বরে, সিঙ্গাপুর আছে 25 নম্বরে, তারপরে মরিচাস আছে 26 নম্বরে, ইটালির অবস্থান 27, কোরিয়ার অবস্থান আছে, ল্যাটভিয়া আছে, এবং ইউনাইটেড স্টেট 31 নম্বরে আছে। এভাবে স্লোভাকিয়া আছে, তারপরে পোল্যান্ড, চিলি, কোস্টারিকা, সাইপ্রাস, কোস্টারিকা, উরুগুয়ে, অর্থাৎ 38 নম্বর পর্যন্ত সিরিয়ালের ক্ষেত্রে মুসলিম কোনো দেশের নাম নাই। 39 নম্বরে এসে মালয়েশিয়ার নাম আসছে। তারপরে আবার হাঙ্গেরি, রোমানিয়া, বেলজিয়াম আছে। তারপরে একটি মুসলিম দেশ আছে ইউনাইটেড আরব আমিরাত, এটা আছে 43 নম্বর সিরিয়াল। মজার বিষয় হলো তারপরে গ্রিস, জামানিকা আছে। কাতারের অবস্থা 50 নম্বর, আলবেনিয়ার অবস্থা 52 নম্বর। আমি খুব আগ্রহ নিয়ে খুঁজছিলাম যে আমার বাংলাদেশের অবস্থানটা কোথায়, এবং ইসলামিক প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিষ্ঠিত রাষ্ট্র যেখান থেকে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল, বা যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইসলাম আল্লাহ কর্তৃক প্রদত্ত ধর্ম যেখানে তার অবস্থানটা কোথায়, এটা খুঁজতে খুঁজতে অনেক পরে বলতে ইন্দোনেশিয়া আছে, সেটা 57 নম্বরে, কোস্টারিকা, কুয়েত, ওমান এটা 63-66 নম্বর সিরিয়ালে আছে, বসনিয়ার অবস্থান 68, বাহরাইন 71-এ আছে, জর্ডান আছে 77, সৌদি আরাবিয়ার অবস্থান ছিল 2001 সালে 79 নম্বর। এরপরে আরও আছে সেনেগাল, ব্রাজিল। সেনেগালের অবস্থা আছে ইসলামিক দেশে 81 নম্বরে। এখানে অনেকগুলো নন ইসলামিক দেশের নাম মাঝে মাঝে আছে। আমি ইসলামিক দেশগুলোর অবস্থানটা তুলে ধরেছি। তিউনিসিয়া 89 নম্বরে আছে। আমার সোনার বাংলা, সেটা এখনো পাইনি। আজারবাইজানের অবস্থান 92 আছে। তুরস্কের অবস্থান আছে 102 নম্বরে। তারপরে সিয়েরা লিওন আছে 107 নম্বরে, এগুলো আমি তাজিকিস্তান 111 নম্বরে, লাইবেরিয়া 114 নম্বরে আছে, আলজেরিয়া আছে 121 নম্বরে, নাইজেরিয়া। যাও বাংলাদেশের অবস্থান আছে, মজার বিষয়, বাংলাদেশের অবস্থান ইসলামিক কালচার, রীতিনীতির ক্ষেত্রে, অর্থনীতি, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, পলিটিক্যাল রাইটস সব কিছু বিবেচনা করলে বাংলাদেশের অবস্থান সেখানে 115 নম্বর। সর্বশেষ যে রাষ্ট্রগুলো, লাইবেরিয়া, ইজিপ্টের অবস্থা 129 নম্বরে, সেটাও মুসলিম দেশ। তারপরে সিরিয়ার অবস্থা সর্বশেষ অবস্থানে আছে 149 নম্বর। এটা হচ্ছে 2001 সালের রিপোর্ট। 2021 সালের রিপোর্ট। 2022 সালে হচ্ছে ঠিক সেম অবস্থান। মুসলিম দেশগুলোর অবস্থান খুব একটা আগে পরে হয়নি। কিছু কিছু দেশ একটু এগিয়ে আসছে, 2-1টা সিরিয়াল নাম্বার, কিছু দেশ আবার আগের অবস্থানে আছে। সে মালয়েশিয়ার অবস্থা এখানে 39 ছিল, এখানে 43 নম্বরে আছে। এটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত 48 নাম্বার। এই রিপোর্টেও আমাদের সৌদি আরবিয়া বাংলাদেশের অবস্থান 2021 সালে ছিল 115 নম্বর। 2022 সালে এসে সেটা 122 নম্বরে গিয়ে ঠেকেছে। সৌদি আরবের অবস্থান এখানে আছে 90 নম্বরে। সুদান, সিরিয়ার অবস্থা এখানে 149 নম্বরে আছে। যা হোক, বিষয়টা হচ্ছে যে এই রিপোর্টগুলো কতটুকু অথেন্টিক সেটা উপরওয়ালা ভালো জানে। তবে আমার কাছে যেটা যদি মন্তব্য করতে বলা হয়, অনেকটা এটার মধ্যে সত্যতা আছে। সত্যতা আছে কীরকম সেটা বলি, যে আমরা বর্তমানে যেসব মুসলিম দেশগুলো আছে তাদের কালচার, রীতিনীতি, অন্যান্য বিষয়গুলো, ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখা যাবে আসলে এই রিপোর্টগুলো অনেকটাই সত্যতা বহন করে। আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলি যে আমেরিকার ইতিহাসে
নম্বরের 250 বছরের ইতিহাসে সেখানে উম, নারী নেতৃত্বের কোনো স্থান হয়নি। আমরা জানি এর আগের ইলেকশনে যেখানে হিলারি ক্লিন্টন বলা হয়, ওই সময় বিশ্বের জনপ্রিয় একজন নেত্রীর মধ্যে একজন ছিলেন। অনেকে বলেছেন যখন বারাক ওবামার সাথে হিলারি ক্লিন্টনের মানে জিতেই যাবে, কিন্তু জয় হয়নি। আমরা গত ইলেকশনে দেখছি ডোনাল্ড ট্রাম্পের সাথে আমরা কীভাবে পরাজিত হয়েছে একজন নারী নেত্রী। উম, উম, এটা কেন বললাম যে নারী নেতৃত্বের ক্ষেত্রে, নারী নেতৃত্বের ক্ষেত্রে এটা এই কারণে বললাম, হ্যাঁ, আপনারা জানেন মাইকেল এইচ হার্ট, তিনি একটি বই লিখেছিলেন যে বিশ্বের 100 মানুষের জীবনী, মহামানবের জীবনী। সেই 100 মানুষের জীবনীর মধ্যে সেখানে অনেক বিশ্বের জন্ম থেকে, পৃথিবীর জন্ম থেকে এ পর্যন্ত যত বড় বড় মানুষের জন্ম হয়েছে সব মানুষের জীবনী সেখানে নিয়ে আসছিলেন উনি। তিনি সবচেয়ে বেশি যে মানুষটিকে এগিয়ে রেখেছেন তিনি, তাকে, তার নাম রাসূলুল্লাহ, আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এমন কোনো সেক্টর নাই জীবনের যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জীবন সম্পর্কে মানুষকে অবহিত করেনি, বা যে সংক্রান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নাই। কোরআনের ব্যাখ্যা নিজে নিজে যেসব হাদিসগুলো নিয়ে আসছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলাম যেমন নারী নেতৃত্বকে হারাম করেছেন, বা নারী নেতৃত্বকে, যেটা বলছিলাম যে আমেরিকার প্রায় 250 বছরের ইতিহাসে রেকর্ড নাই যে তারা কোনো নারী নেতৃত্বকে ক্ষমতায় এনেছেন। তারা এবং বিশ্বের অনেক দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানব হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসকে, কোরআনেরকে তারা গবেষণা করে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে যে কথাগুলো বলেছেন সেটা দৈনন্দিন জীবনের জন্য কতটা ওতপ্রোতভাবে জড়িত সেটার বিবেচনা করতে গিয়ে অনেক দেশে, অনেক দেশের মহামানবরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে মানে। বিষয়টি হচ্ছে তারা কি জান্নাতে যাওয়ার জন্য সে হাদিসগুলো মানে? না, বিষয়টি এমন না। বিষয়টি হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য না, তারা এই হাদিসগুলোকে ফলো করে একটা মহামানবের বাণী হিসেবে, এবং সে মহামানবের অনেক বাণী যে সত্য হিসাবে প্রতিফলিত হয় সেটা হিসাবে, সেটা তারা মানে। তো ইসলামকে তারা এভাবে ইসলামের রীতিনীতিগুলো ফলো করে। আরেকটা বিষয় হচ্ছে যেমন আমরা জানি করোনার সময় যে আমেরিকাতে একটা বিশেষ করে প্রাণ অর্গানাইজের যে পদ্ধতিটা এবং সেটা ডিস্ট্রিবিউশনের পদ্ধতি, সেটা মুসলমানদের প্রায় 98% মুসলমানদের যে জাকাত তহবিলের উপর সেটা সংগ্রহ পদ্ধতি এবং ডিস্ট্রিবিউশন পদ্ধতিগুলো, প্রায় মুসলমানদের জাকাত তহবিলের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে বেস করে তারা ফান্ড কালেকশন এবং ডিস্ট্রিবিউট করে থাকে। এই রীতিনীতিগুলোর ক্ষেত্রে বিভিন্ন মুসলিম দেশগুলো যেভাবে ফলো করে সেটা মুসলিম দেশগুলোর মধ্যে আসলে অনেকাংশে সেটা দেখা যায় না। এটা যদি যারা ইসলামী দেশগুলো সম্পর্কে মোটামুটি জানা, যেমন বাংলাদেশের কথা বলে, যেগুলো যে গবেষণাগুলো নিয়ে তারা, যে বিষয়গুলো নিয়ে তারা প্রায়োরিটি দিয়ে গবেষণা করে, সেই বিষয়গুলো যেমন আমরা যেটা বলেছি যে 4টা বিষয় নিয়ে গবেষণা করে, যে অর্থ, ইকোনমিক, লিগ্যাল অ্যান্ড গভর্নমেন্টস, হিউম্যান অ্যান্ড পলিটিক্যাল রাইটস, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। এই বিষয়গুলোর ক্ষেত্রে বাংলাদেশকে চিন্তা করলো, বাংলাদেশের অবস্থান যেখানে 2021 সালে 115 নাম্বার, 2022 সালে শেষে 122 নাম্বার, সেটা কেন? আমরা যদি এইসব বিষয়গুলোর উপর আমাদের দেশের বাস্তবিক অবস্থাটাকে বিবেচনা করি গত কয়েক বছর, দেখবো যে আসলেই সেটা ঠিক, যেটা ইউরোপের অনেক দেশের চেয়ে বাংলাদেশ বলেন, ইসলামিক অনেক রাষ্ট্রগুলো আসলে অনেক পিছিয়ে আছে। তো রিপোর্টটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা বিবেচনা বা সেটা মন্তব্যের দিকে যাব না, তবে আমার কাছে মনে হয় সেটা অনেকটা সত্যতা বহন করে। সেটা সত্যতা বহন করার পেছনে যথেষ্ট কারণও যেমন আমার আছে, সেটাও আমরা বুঝি, সেটা আমরা জানি। তবুও বলবো যে ইসলামিক রাষ্ট্রগুলা এইসব বিষয়গুলোর ক্ষেত্রে আসলে কি
ততটাই অধঃপতনের দিকে আছে যতটা রিপোর্টে বেরিয়ে আসছে। সেটা বিবেচনার বার যারা শুনছেন, যারা জানেন, তাদের উপর ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।